নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে জগদীশ গুপ্তের লেখা পেইং গেস্ট। গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। প্রথম যখন বিয়ে হলো ভাবলাম বাহারে, এটা স্বাভাবিক। কিন্তু প্রণয় সম্ভাবনার সূত্রপাতেই প্রিয়া আমার ভুল মুচড়ে ভেঙে দিলেন। প্রিয়ার লজ্জা ভাঙাবার কষ্ট আমাকে করতে হয়নি, কারণ তিনি লজ্জাটাকে কুসংস্কার মনে করতেন এবং সেটাকে নির্মূল করেই তিনি এসেছিলেন। অতি অল্প সময় পরেই দেখলুম প্রিয়া আমাকে উপার্জনক্ষম দেখতে যতটা আগ্রহান্বিতা, উপার্জন করতে আমি সেই অনুপাতে প্রস্তুত হয়ে উঠতে পারিনি। এটা একটা অসামঞ্জস্যের যা অবসম্ভাবী ফল আমাদের কোরক দাম্পত্য জীবনে তাই ফলে গেল। একটা বিপ্লব ঘটল। তিনি যত ঠেলতে লাগলেন আমি ততই চেপে বসতে লাগলুম। কাজেই সংঘর্ষণে আগুন জ্বলল। প্রিয়ার সঙ্গে ঝগড়া করলুম। ঝগড়া অবশ্যই পরক্ষণেই লঘুক্রিয়ায় গিয়ে দাঁড়ালো, কিন্তু তিনি কথার সুর ছাড়লেন না। দাদারা মাথার উপর থাকলেও এবং জীবিকা সংগ্রহের জন্য সচেষ্ট হবার আবশ্যকতা না থাকলেও বিদেশে গিয়ে টাকা রোজগার করে স্বতন্ত্র বাসা করে সস্ত্রীক একা বাস করার মধ্যে যে একটা অবাধ আনন্দ আছে, প্রিয়া আমাকে অতঃপর সেই আনন্দের প্রলোভন দেখাতে লাগলেন। জীবনের 16টি বসন্ত তিনি অনুরা অবস্থায় পার করে এসেছিলেন। স্বতন্ত্র বাসায় আমাকে নিয়ে একা থাকবার ইচ্ছার মূলে সেই ক্ষতিপূরণের অভিলাষ ছিল কি না তা তার অন্তর্যামী জানেন। আমি ইতস্তত করতে লাগলুম এই ভেবে যে তাকে দেশে রেখে স্বাধীনতার তল্লাশে বিদেশে গেলে আমার যে সময়ের ক্ষতিটা হবে, উপার্জন যদি না করতে পারি তবে সে ক্ষতির পূরণ হবে কি করে। এই প্রশ্নটির সদুত্তর আমি না পেলেও নেপটে থাকারই জয় হলো। দেখি বলে সুর টেনে বেরিয়ে পড়লুম। আমার বন্ধু ননি বলতো কাজের জায়গা কলকাতা, পকেট মারার ব্যবসা থেকে নোট জাল পর্যন্ত এবং মোসাহেবি বা বাজার সরকারি থেকে লাট দপ্তরে চাকরি পর্যন্ত অসৎ ও সৎ কাজের কেন্দ্র ওই স্থানটি। ননি বয়সে বড়, বুদ্ধিমান এবং রোজগেরে, সুতরাং তার কথা মেনে নিয়ে কলকাতায় গিয়ে তার বাড়িতেই উঠলুম। উপার্জনের ক্ষেত্রে সন্ধান না পেলে স্বতন্ত্র বাসার সন্ধান করা বৃথা। দুদিন অতিথিভাবে থেকে মাসিক একটা খরচ দেবার কথাটা বলতেই ননি রাজি হয়ে গেল। বললুম, যৎসামান্য 12টি টাকা, তবে যদি তার বেশি দেয়া দরকার মনে করো তাতেও। ননির কাছে চক্ষু লজ্জার কোনো কারণ আমার ছিল না, তাই টাকার কথা বলতে পারলুম। কিন্তু ননি শশব্যস্তে আমার মুখ চেপে ধরে কথা শেষ করতেই দিলে না। একটা ঘরে বিছানা পেতে ফেললুম। ভাবলুম, কলকাতায় আহার এবং বাসস্থান মাত্র 12 টাকায় বড় জিতেছি। সোল্লাসে এই খবরটা প্রিয়াকে দিলুম। লিখলুম, যাত্রা শুভক্ষণেই হয়েছে। ছেলেবেলায় ভূষণ নামে একটা বিদেশি ছেলে আমাদের খেলার সাথী ছিল, খুব বলবান, কিন্তু হাঁ ছিল তার বড়। এই কারণে তাকে একদিন হিড়িম্ব রাক্ষস বলে কটূক্তি করে হেসেছিলুম। মনে মনে তার রাগ ছিল। কিছুদিন পরে একদিন স্নানের সময় সে প্রতিশোধ নিলে। ডুব সাঁতার কেটে খেলতে খেলতে একবার হঠাৎ ভূষণের গায়ের কাছে গিয়ে হুপ করে ভেসে উঠতেই সে ফস করে আমার ডানা দুখানা ধরে ফেললে এবং রাক্ষসের মতো হাঁ দানবীয় উল্লাসে আরও বিস্তৃত করে আমাকে নাচাতে শুরু করে দিলে। একবার ডুবিয়ে ধরে, পরক্ষণেই টেনে তুলে আবার তখনই ডুবিয়ে ধরে। আমাকে হত্যা করার উদ্দেশ্য তার ছিল না, মিনিটখানেক ডুবিয়ে ধরে রাখলেই সে উদ্দেশ্য অক্লেশে সিদ্ধ হতো। জলের মধ্যে মুহুর্মুহু ওঠানামা করায় হাঁপিয়ে নাকে মুখে জল ঢুকে দম বন্ধ হয়ে
সেদিন প্রাণ আমার ওষ্ঠপ্রান্তে এসে পড়েছিল। আজ ডাঙায় ঘরে বসে ঠিক সেদিনকার মতোই প্রাণ আমার ওষ্ঠপ্রান্তে এসে পড়ল। ননি এবং তার স্ত্রীর আদর নাকে মুখে ঢুকে আমার দম বন্ধ করে দিতে লাগল। সে কি মিষ্টি আদর, কি মিষ্ট আপ্যায়ন, কি মিষ্ট সম্ভাষণ, কি মিষ্ট কথা, কি মিষ্ট ব্যবহার! আমার সুখ সুবিধা স্বাচ্ছন্দ্যের প্রতি তাদের কি তীক্ষ্ণ লক্ষ্য! যেন আমি তাদের দেশের শিশু রাজপুত্র। প্রাসাদ ছেড়ে কিছুক্ষণের জন্য তাদের কুটিরে খেলতে এসেছি। তারা তাই সম্ভ্রম মিশ্রিত অগাধ আদরের মধ্যে দোলা দিয়ে দিয়ে আমায় নাচিয়ে নিয়ে বেড়াচ্ছে। আমারই সৌভাগ্যবশত বহু পূর্ব হতেই এই নিয়ম চলে আসছে যে যে নাচে সেও হাঁপায়, যে নাচায় সেও হাঁপায়। জাগতিক এই নিয়মের বশেই ননি এবং তার স্ত্রী হাঁপিয়ে উঠে আমাকে নাচাবার সেই অদৃশ্য রজ্জুটা ক্রমশ আলগা দিতে লাগল। ভাবলুম বাঁচা গেল। অস্বাভাবিকতার ঘূর্ণির মধ্যে পড়ে আমার যন্ত্রণার অবধি ছিল না। এখন স্বাভাবিক মানুষের মতো নিজের খেয়াল মতেই নড়ে চড়ে স্বচ্ছন্দভাবে থাকতে পারব। বাড়াবাড়ি আদর যে পরাধীনতার শৃঙ্খল, এই মূল্যবান অভিজ্ঞতাটুকু সঞ্চয় করলুম। কিন্তু ক্রিয়ার প্রতিক্রিয়ার যে স্বাভাবিক এবং অনিবার্য সত্য, তা দড়ির টান কম পড়তেই বুঝতে পারিনি। তবে বুঝতে বেশি বিলম্ব হলো না। দিন ৫-৭ ক্রিয়া ও প্রতিক্রিয়ার সংযোগস্থলে কাটিয়ে প্রতিক্রিয়ার মধ্যে গিয়ে পড়লুম। ননীদের বাড়িটা বনিয়াদি, কাজেই সেটা গলির গোলকধাঁধার মধ্যিখানে, স্যাঁতস্যাঁতে অন্ধকারময় এবং দুর্গন্ধযুক্ত। উপরতলায় জল এবং বাষ্প পৌঁছিতে পারে না বলে ওরই মধ্যে একটু গন্ধহীন আর শুকনো। জল নিচের তলাতেই আবদ্ধ। দুর্গন্ধটা আরেকটু অগ্রসর হয়ে সিঁড়ির ৫-৭ ধাপ পর্যন্ত সঙ্গে সঙ্গে উঠে আসে। অন্ধকার এই বাড়িটার মতোই আদি জিনিস, কাজেই সে এই বাড়ির সর্বত্র সমানভাবে বিরাজ করে। বোধহয় আমারই খাতিরে প্রথম প্রথম উপরেই খাওয়া হতো। দিন ১০ পরেই নেমে এলুম। চা উপরে আসতো, তাও বন্ধ হয়ে গেল। ভাবলুম নামছি বেশ। ২ দিন নিচে নেমেই খানিকটা ফিনাইন ঢেলে গন্ধটাকে নিস্তেজ করে দিলুম। কিন্তু তৃতীয় দিনে বোতলটা খুঁজে পাওয়া গেল না। দেখে মনে দার্শনিকভাবে উদয় হল। তাহা এই, পণ্ডিতগণ বলেছেন সময় সন্তাপহারক। তারা বলতে ভুলেছেন যে অভ্যাস দুর্গন্ধাপহারক। পাপী আমি, নরককুণ্ডে বাস আমায় নিশ্চয়ই করতে হবে, এবং সেটা গোলাপ জল তৈরি নহে। সুতরাং অভ্যাসের দুর্গন্ধাপহারিকা শক্তি যদি এখন থেকে আখেরের জন্য আমায় প্রস্তুত করে তোলে, তবে তাতে আফসোসের কোনো কারণই থাকে না, বরং ভালোই হয়। প্রতিক্রিয়া লাফিয়ে লাফিয়ে অগ্রসর হতে লাগল। ননি এবং আমি একসঙ্গেই নিচে নেমে চা খেয়ে আসতুম। ১২ দিনের দিন ননির ছেলেটা নিচে থেকে ডেকে বললে, বাবা চা হয়েছে, খাবে এসো, হরেন কাকা পরে খাবে। ননি নিচে নেমে গেল। কিছু পরেই আমারও ডাক পড়ল। গিয়ে দেখলুম ননি চুমুক দিয়ে চা খাচ্ছে। ঘরটি ঘিয়ে ভাজা সুজির গন্ধে আমোদিত। আমি আসবার আগেই ননি হালুয়া খেয়ে সেরেছে মাত্র। গন্ধের দ্বারা তার নিঃসংশয় প্রমাণ হয় না। পাশের বাড়িতে কিন্তু দেখলুম চায়ের পেয়ালা এবং রেকাবি ছাড়া তৃতীয় একটি পাত্র ননির সম্মুখে স্থাপিত, এবং সেই পাত্রে ভুক্তাবশিষ্ট মোহনভোগের কণা। এই প্রকার যে বাদ পড়ে, বাদ পড়ার মধ্যে তার একটা সহজ লজ্জার স্বরূপহীন হেতু নিহিত থাকে। আমি লজ্জা পেলুম। হঠাৎ একদিন আমায় চা খেতে ডাকলে না। চিত হয়ে শুয়ে ছাতের বনিয়াদি ঝুল দেখছিলুম। ননি কতক্ষণ পরে মুখ মুছতে মুছতে এসে মিষ্ট কণ্ঠে বললে, চা খেয়ে এসো ভাই, তোমার চা নিয়ে সেই তখন থেকে বসে আছে। ঝুল দেখা বন্ধ করে লাফ দিয়ে উঠে পড়লুম, কারণ ডবল লজ্জা আক্রমণ করল। বন্ধুপত্নী আমার চা আগলে সেই তখন থেকে বসে আছে।
পেয়ালার চা ঢালা রয়েছে এবং সেই তখন থেকে ঢালা থাকার দরুন চা সুশীতল স্নিগ্ধ হয়ে আছে। ঢকঢক করে এক চুমুকে অবিকৃত মুখে সমস্তটা চা নিঃশেষে পান করে একটা বিড়ি ধরিয়ে গরম বোধ করতে লাগল। সুশীতল চা 3 দিন খেতেই সর্দি লেগে গেল। প্রতিক্রিয়ার এমন দ্রুত অবতরণ, অথচ তার মধ্যে কেমন একটা উপভোগ্য সরল শৃঙ্খলা, দেখে খুশি হলুম। ভাতের সঙ্গে তরকারির সংখ্যা এবং পরিমাণ যথোপযুক্তই পেতুম। অতীতের একটি দিনে ননি ব্যথিত সুরে অনুযোগ করে বলেছিল, তুমি কি খেতে ভালোবাসো কিছুই তো বলো না ভাই, অত যদি লজ্জা করে চলো তবে ভারী দুঃখিত হব। তখন ক্রিয়ার উত্থানের দিন, সেই দড়ি আমায় সমানভাবে নাচিয়ে চলেছে। ননির ব্যথিত সুর আমাকে আঘাত করল। গদগদ প্রাণে 4-5টি প্রিয় তরকারির নাম করে ফেললুম। ননি স্ত্রীকে ডেকে বলে দিলে, মোচার ঘণ্ট, ইলিশ মাছের কাঁটা দিয়ে শাক, কুচো চিংড়ির বড়া, লাউয়ের তরকারি, কই মাছ সহযোগে আর একটা কি বললে? আমি বললুম, শুক্তো। ননি বললে, হ্যাঁ শুক্তো, এই পঞ্চ তরকারি আমাদের বন্ধুটি ভালোবাসেন, মনে থাকে যেন। তার স্ত্রী তখন এত জোরে মাথা নেড়ে জানিয়েছিল যে মনে থাকবে, যে আমি ভেবেছিলুম হাঁসের ডিমের ডালনার কথাটা না বলা ভালো হয়নি। কিন্তু নিম্নগা প্রতিক্রিয়ার স্রোতের মুখে পড়ে সব ভেসে গেল। ভারী জিনিস মনের উপর দাঁড়াতে পারল না। চায়ের ওই ঘটনার পরদিন আমার বিশেষ প্রিয় তরকারি পঞ্চের মধ্যে মোচার ঘণ্টর স্বাদের কথা বিশেষভাবে স্মরণ করতে করতে আহারে বসে দেখলুম নেবুর এক টুকরো আমার পাতে দিতে ভুল হয়ে গেছে। নেবু জিনিসটা কলকাতায় বেশি দামে বিকায় এবং আমার মুখরোচক, কিন্তু একখণ্ড চেয়ে নেওয়া হলো না। চেয়ে নেওয়া আমার আসে না। দ্বিতীয়ত ভুলটা দেখিয়ে দিয়ে ননির স্ত্রীকে লজ্জা দেওয়া শোভন হবে বলে মনে হলো না। ভুলটা নিত্যই হতে হতে স্বভাবে দাঁড়িয়ে গেল। পরদিন প্রতিক্রিয়া একটা তরকারিকে স্পর্শ করল। ভাত আমি বেশি খাই না এবং পর্বত প্রমাণ ভাত একেবারে ঢিবি বেঁধে থালায় দিলে আমার আহারে রুচি কমে যায়। আদরের দড়ি গলায় পড়ে একদা যখন নাচছিলুম, তখন একসময় লজ্জার মাথা খেয়ে ওই কথা বলে ফেলেছিলুম। তখন কথাটার সুফল অনুমান করতে পারিনি। ননির স্ত্রী আমার রুচির দিকে বেশ লক্ষ্য রেখে সুবিবেচকের মতো বেশ কম করেই দিত, কিন্তু এখন কাজের ভিড়ে দরুন আমার আর ভাত লাগবে কিনা তা যাচাই করতে তার ভুল হতে লাগলো, অথবা অবসরের অভাব ঘটতে লাগলো। আজকাল ননি আমার আগেই খায়। ননির সঙ্গে ননির স্ত্রী অত্যন্ত অনিচ্ছার সহিত উপরে উঠে যায়। আমার আঁচাবার শব্দ পেলে তবে নামে। উপরেও কি এত কাজ! কখন যে সে কি করে কি করবে তার কিছুই ঠিক নেই। যা হোক, আমার লাজুক মুখচোরা স্বভাবটা একটা পরিবারের উপকারে লেগে গেল দেখে আমি তৃপ্ত হলুম। প্রিয়াকে লিখলুম, এখানে আহারাদির কোনো প্রকার কষ্ট হইতেছে না, তজ্জন্য চিন্তার কারণ নাই। শীত বাড়ল। এই দুরন্ত শীতে দুবেলা সমানে রান্না ননির স্ত্রীর পক্ষে অসম্ভব। শীতের দিনে ডাল তরকারি পচে উঠবার আশঙ্কা নেই। কাজেই সন্ধ্যার পর 4টি চাল কোনো মতে কায়ক্লেশে সিদ্ধ করে নিলেই ওবেলাকার ডাল তরকারি দিয়ে বেশ চলে যায়। 2 দিন চললেও তৃতীয় দিনে আর চলল না। কিন্তু আমি বোধহয় প্রহ্লাদ শ্রেণীর জীব, কার ধ্যানে তন্ময় হয়ে ব্রহ্মাণ্ড ভুলে আছি কে জানে। কষ্ট অনুভব করবার সামর্থ্যই আমার লোপ পেয়ে গেছে। আমার জন্য ওবেলাকার ভাতই থাকত। শীতের দিনে অন্ধকার স্যাঁতস্যাঁতে ঠান্ডা ঘরে ভাত দিব্য বরফের মতো শীতল হয়ে থাকত। আমি সোনার মতো মুখ করে তাহা আহার করতুম। ননির স্ত্রী ননির পাতের ওপরে ধূমায়মান ফুলকো লুচি কাঠিতে বিঁধে এনে ছেড়ে ছেড়ে দিত। 2 গ্রাস ভাত মুখে তুলতেই আমার আঙুলের ডগাগুলো কুঞ্চিত হয়ে কনকন করত।
সর্বাঙ্গ ভিতরকার হিমে শিরশির করত। আর আমি অধোমুখে হেসে হেসে দুনিয়ার হালচাল সম্বন্ধে ননির সঙ্গে কলরব সহকারে আলোচনা করতুম। আমি আশ্চর্য হলুম এই ভেবে যে আমি এত অল্প দিনের এই বনিয়াদি পরিবারের মনের মতো মানুষ হয়ে গেলুম কি করে। আমার কোনো কাজই এখন আর তারা পছন্দ করে না। আগে এক গ্লাস জলের জন্য আমি নিচে নামলে ননি রাগ করত। কেন, চাইলে কি ওরা এক গ্লাস জল ওপরে দিয়ে যেতে পারে না? স্নান করে একদিন কাপড়খানা নিজেই কেচেছিল। ননি তাই দেখে আমাকে 2 টাকা জরিমানা করে টাকা আদায় করে তবে ছেড়েছিল, এবং এমন কাজ আর করব না বলে শপথ করলে তবেই টাকা ফেরত দিয়েছিল। এখন আমি চা খেয়ে কাপ নিজেই ধুয়ে রাখি, কাপড় নিজেই কাচি, বিছানা নিজেই ঝাড়ি পাতি, যে ঘরটাতে থাকি তা নিজেই ঝাঁট দিই ইত্যাদি। কিন্তু ননির সঙ্গে মিত্রতা আমার এমনই ঘনীভূত হয়ে উঠেছে যে আমার কোনো কাজে বাধা দিয়ে আর আমায় সে ক্ষুণ্ণ করতে চায় না। প্রিয়াকে লিখলুম, আমি সংসারে উপযুক্ত হয়ে উঠেছি, এখন সংসার পাতিতে যা বিলম্ব। পোনা মাছের ল্যাজের মতো কাঁটার বালাই শিমুল গাছেও নেই। চুলের মতো সূচের মতো সোজা ব্যাঁকা নানা প্রকারের কাঁটায় ল্যাজ একেবারে ঠাসা। ভেজে দিলে কাঁটা চিবিয়ে ভেঙে চুরে একরকম সহনীয় করে নেওয়া যায়, কিন্তু ঝোলে ওই ল্যাজের কাঁটা একলব্যের পরে কুকুরের মুখের মতো একেবারে নির্বাক করে দেয়। দেয় মানে যারা আমার মতো প্রহ্লাদ মার্কা মানুষ নয় তাদের দেয়। আমার মুখগহ্বর এবং জিহ্বা নৃসিংহদেব রক্ষা করেন কি না সে সন্ধান আমি জানতুম না, এবং পরীক্ষা করবার প্রয়োজনও ইতিপূর্বে হয়নি। তবু পরীক্ষায় আমি সসম্মানে পাশ হয়েছি। এই বনিয়াদি বাড়িতে যত ল্যাজ এসেছে তার সবগুলির ভোক্তাই আমি। কিন্তু তার কাঁটা নৃসিংহদেবের কৃপায় ভোজবাজির জ্বলন্ত অঙ্গারের মতো আমার মুখের কিছুই করতে পারেনি। মাছের মাথার কথা স্বতন্ত্র। অখাদ্য বিবেচনায় মাথার প্রতি লোভ আমার কোনো দিনই নেই। ইলিশ মাছের পেটি, রাম কহ, রুই মাছের পেটি অসুখের ডিপো, পেটে গেলে রক্ষা থাকে না। ওইসব নিদারুণ অখাদ্যের প্রতি আমার আন্তরিক বিতৃষ্ণার বিষয় আমি কখনো সশব্দ ভাষায় প্রকাশ করিনি, কিন্তু দেখলুম প্রকাশ হয়ে পড়েছে। শীতের রাত্রে গরম লুচি এবং মাছের মাথার কালিয়া খেয়ে ননি সস্ত্রীক শুকিয়ে উঠতে লাগল। যা খেয়ে আমার একটু ভুঁড়ি দেখা দিল তা বলেছি। প্রিয়াকে ভুঁড়ির খবরটাও দিলুম। এইবার উপসংহারের মুখে এসে যা বলবো তা শুনে আপনারা আমায় অকৃতজ্ঞ, ঘৃণ্য, দুষ্টবুদ্ধি, অভদ্র, পরশ্রীকাতর, ঈর্ষাপরায়ণ ইত্যাদি যার যা মুখে আসবে তাই বলে গালি দেবেন তো? আমি বারণ করছি, দেবেন না। আপনাদের প্রত্যক্ষ সম্মুখে বসে কেউ কখনো ঘিতে ভাজা তপ্ত লুচি মাছের মাথার কালিয়া দিয়ে খেয়েছে কি? আপনারা শীতের দিনের 14 ঘণ্টার কড়কড়ে ভাত 14 ঘণ্টার বাসি তরকারি সহযোগে গলাধঃকরণ করতে করতে সম্মুখবর্তী সেই লোকটার কুণ্ঠাহীন লুচি ভক্ষণ দেখেছেন কি? শীতের প্রাতেই যখন এক পেয়ালা ধুমোদগাড়ি উষ্ণ চায়ের তৃষ্ণায় সমস্ত দেহমন হাহা করতে থাকে, তখন সুশীতল চা পান করেছেন কি? কাজের ভিড়ের দরুন আপনাকে অর্ধেক ভাত দিয়ে কেউ রান্নাঘর ছেড়ে অন্তর্ধান হয়েছে কি? এইসব ঘটনা জীবনে যদি ঘটে থাকে তবে আপনারা আমায় মার্জনা করবেনই। যদি না ঘটে থাকে তবে আমায় কুকথা বলবার আগে বেশি নয় 1 পেয়ালা ঠান্ডা চা শীতের প্রাতে খেয়ে দেখবেন। দেখবেন মনে তখন দুর্দান্ত কৌতুকেচ্ছার উদয় হয় কিনা। মৎস্যের মস্তক ভক্ষণ দেখতে দেখতে একদিন কৌতুক প্রিয়তা হঠাৎ কেমন অসহ্য হয়ে উঠল। ভাবলুম মাথা খাওয়া বন্ধ করতে হচ্ছে। আপনাদের মধ্যে মনস্তত্ত্ববিদ যদি কেউ থাকেন তবে তিনি হয়তো ভুরু তুলে টেনে টেনে বললেন, এটা বাবু তোমার কৌতুক প্রিয়তার কথা নয়, রাগের কথা। হাসছ বটে, কিন্তু তোমার অন্তর জ্বলছে।
উত্তরে আমি বলবো, এখন জ্বলছে না, তবে জ্বলেছিল একদিন। প্রিয়া আমাকে যে স্বাধীনতার লোভ দেখিয়ে বিদেশে পাঠিয়েছেন, তারই সন্ধানে ঘুরে ঘুরে বেলা 1টার সময় ক্ষুধায় অন্ধকার দেখতে দেখতে রান্নাঘরে ঢুকে যেদিন দেখেছিলুম আসনের সামনে থালার উপর ভয়ানক কালো কি একটা জিনিস স্তূপীকৃত করা আছে, আর আমার গায়ের হাওয়া লেগে তার ওপর থেকে উড়ে গিয়েছিল লাখখানিক মাছি, আমার অন্তর জ্বলেছিল সেই দিন। আহার পণ্ডকারী মাছির বিরুদ্ধে এখন জ্বলছে না। যাক, অনেক মাথা ঘামিয়েও মাথা খাওয়া বন্ধ করবার একটা পন্থা মাথায় এলো না, কিন্তু হাল ছাড়লুম না। মাছের মাথা খেও না বলে স্পষ্ট বাক্যে নিষেধ করতে যাওয়া পাগলামি। মাছের মা পুত্রকন্যার কল্যাণ কামনায় এ নিষেধ করতে পারে, তাতে অসঙ্গতি দোষ ঘটে না। আমি মাছের কে? আপ্রাণ চেষ্টায় ভাবতে ভাবতে হঠাৎ একদিন একটা কৌশল মনে এসে গেল। ঠিক ভোরবেলায়, তারিখটা মনে আছে, 2রা জানুয়ারি। তারিখটা মনে থাকবার একমাত্র কারণ এই যে লেপের মধ্যে মুখ নিয়ে তখন খুব খানিকটা হেসেছিল। কেউ কেউ বলতে পারেন, ওই তারিখটা মনে রাখবার মধ্যেই বাপু তোমার প্রতিহিংসার শিখা লক লক করছে। কিন্তু আমি বলবো, দোষান্বেষীর এ আবিষ্কার সাপের খোলসের মতো আসল জিনিস নয়। কাল বিলম্ব না করে লেপের মধ্যে কাগজ পেন্সিল নিয়ে একটা মুষা বিদা করে ফেললুম, এবং সেই সকালবেলাই ছাপাখানায় গিয়ে 500 কপির অর্ডার দিয়ে এলুম। কাগজ লাল কালিতে ছাপা হলো, কারণ লাল রং বিপদের নিশানা। একটা খোট্টা ছোকরাকে 8 আনা বকশিস দিয়ে বেলা 8:30টার সময় ছাতুবাবুর বাজারের সামনে দাঁড় করিয়ে দিলুম। ননির বাজারে যাতায়াতের পথে দাঁড়িয়ে সে কাগজ বিলি করতে লাগল। ননি বাজার নিয়ে এলো। মাছের ন্যাকড়ার গিট খুলতেই রুই মাছের এত বড় একটা মাথা গড়িয়ে পড়ল। সেদিন মাথাটা পড়ল আমার পাতে। আহারান্তে হুঁকো টানতে টানতে ননি বললে, আমার শার্টের পকেটে লাল কালিতে ছাপা একখানা কাগজ আছে, বের করো তো। করলুম। ননি বললে, পড়ো, বড় আশ্চর্য কথা লেখা আছে। দিন দিন বিজ্ঞানের যেরকম উন্নতি হচ্ছে, তাতে খাওয়া দাওয়া সব ছাড়তে হবে দেখছি। আমি জিজ্ঞাসা করলুম, কোথায় পেলে এ কাগজ? একটা খোট্টা ছোঁড়া বিলি করছিল, একখানা দিলে। যখন বাজার নিয়ে আসছি তখন ব্যাটা দিলে। ওই নিয়ের ওপর বিরক্তিপূর্ণ একটা ঝোঁক দেখায় পরিষ্কার বোঝা গেল, বাজার নিয়ে আসবার সময় না দিয়ে যদি বাজারে ঢোকবার সময় কাগজখানা সে দিত, তবে অত বড় মাথাটা আজে বাজে খরচ হতো না। গলা চড়িয়ে পড়তে লাগল। বিজ্ঞাপন, গড়দারা স্বাস্থ্যোদ্ধার সমিতি কর্তৃক প্রকাশিত। আমাদের স্বাস্থ্যহানির যতগুলি স্থূল এবং পরিহার্য কারণ লক্ষিত হয়, তন্মধ্যে মৎস্যই প্রধান। মৎস্য অশেষ অনিষ্টের কারণ। মাংস অপেক্ষা মৎস্য দুষ্পাচ্য। আমরা মাংস খাইলে তৎসঙ্গে দুধ খাই না, কিন্তু আয়ুর্বেদ শাস্ত্র মতে মৎস্য সম্বন্ধেও এই সতর্কতা অবলম্বনীয়। মৎস্য খাইবার পর দুগ্ধ পান করিলে উভয়ের সংযুক্ত ক্রিয়া বিষতুল্য হয়। সর্বাপেক্ষা মারাত্মক জিনিস মৎস্যের মাথা। প্রসিদ্ধ জার্মান ডাক্তার ভন ক্রুটেনবার্গ বৈজ্ঞানিক পরীক্ষা দ্বারা এই সিদ্ধান্তে উপনীত হইয়াছেন যে মৎস্যের মাথার প্রতি বর্গ ইঞ্চিতে প্রায় 80,000 জীবাণু বাস করে। ওই জীবাণুগুলি মৎস্যভোজীর বিবিধ রোগের মূল কারণ। 24 ঘণ্টা জলে সিদ্ধ করিলে অপেক্ষাকৃত দুর্বল জীবাণুগুলি মরিয়া যায় বটে, কিন্তু সবলগুলি জীবিতই থাকে। মৎস্যের মাথার ঘি খাইলে দৃষ্টিশক্তি সবল হয়। এই প্রাচীন সিদ্ধান্ত ডক্টর ভন ক্রুটেনবার্গ উল্টাইয়া দিয়াছেন। তিনি বলেন, ওই পদার্থে দৃষ্টিশক্তি ক্ষুণ্ণ হয়, স্নায়বিক দৌর্বল্য বৃদ্ধি পায় এবং পাকস্থলিতে এক প্রকার রস সঞ্চার হয়, যার ফলে হৃৎপিণ্ডের ক্রিয়া গুরুতরভাবে বাধাপ্রাপ্ত হইতে থাকে। স্বাক্ষর টি.পি. গাঙ্গুলি, এমএসসি, এমডি। পরিচালক গড়দার স্বাস্থ্যোদ্ধার সমিতি।
আমি পড়া শেষ করে তাচ্ছিল্য ভরে বলল, বাজে কথা। ননি মাথা নেড়ে বললে, হুম, জার্মানরা বাজে কথা বলে না। আমি বললুম, তাও বটে। ননির পত্রে জানলুম এখনও সে লুচি খায়, তবে মাছের মাথা বাড়িতে আনা ত্যাগ করেছে। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।